আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা নিজেদেরকে জানান দেওয়ার জন্য বা নিজেদের নেতৃত্ব জানান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করতেছেন, করে না, কিন্তু গ্রেপ্তার হওয়া যাবে না ভাইয়েরা আমার। যে দলীয় যত কার্যক্রম আছে দেশের মুক্তির জন্য, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যতগুলো দাবি আছে সেই দাবি আদায়ের জন্য যাই করেন রাজনৈতিক প্রোগ্রাম, গ্রেপ্তার হওয়া যাবে না। কিন্তু নেত্রী কিন্তু এতদিন বলেছেন আসবো, আর এখন কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দিয়েছেন। সুতরাং সেই সময়সীমাটা সেদিন কিন্তু একটা অগ্নিঝড়, একটা অগ্নি মহাপ্রলয় সৃষ্টির জন্য গ্রেপ্তার হওয়া যাবে না। কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের কিভাবে মুক্তি করা হবে, আইনি প্রক্রিয়ায় মুক্তি করা হবে নাকি জনগণকে স্বাধীন নিয়ে কারাগারের তালা ভেঙে মুক্তি করা হবে, সেটা আমাদের পরবর্তী নির্দেশনা মাফিক যেটা আসে সে অবশ্যই নির্দেশনা পাবেন। আশা করি ভেঙে চুরে সবকিছু খান খান করে দিয়ে মুক্ত করা হবে বলে আমরা বিশ্বাস করি, এবং সেই পথে হয়তোবা চলতে হবে। কারণ শান্তির পথে চলা ব্যক্তি তো কুলাঙ্গার তারেক নয়। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, মিছিল অন্তত পক্ষে খালি হাতে যেমন নামা যাবে না। মিছিল পরবর্তী সময় আমরা দেখেছি গতকালকে গাজীপুরের যে ছাত্রলীগের মিছিলটি হয়েছে, এরপরে ছাত্রলীগের অনেক বাড়িতে গিয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা হন্য হয়ে তাদের উপর নির্যাতনের জন্য তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতেছিলেন। এই বিষয়টা আপনাদের প্রোটেকশনে নিতে হবে, এই বিষয়টাও আপনাদের সংগ্রামের অন্তর্ভুক্ত করতে হবে। সবসময় একটা কথা ভাইয়েরা আমার মাথায় রাখবেন, আপনার এলাকায় কিন্তু অতি উৎসাহী এবং আগ বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড 10 জন 20 জন 50 জন মিলে করে না, হাতে গোনা 3 থেকে 4 জন করে। ওই 3 থেকে 4 জনকে একটা মানে কায়দা বায়দা করে আর কি শিডিউল করে সিস্টেম করে জায়গা মতো নিয়ে একেবারে হয় সারা জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দেন, নাহলে লাইফ টাইম পঙ্গু। দুইটার একটা করে দিতে হবে। এই 2-1টাকে যখন করে দিবেন তখন আশপাশের বাকিগুলা এমনি ভীতস্ত হয়ে যাবে। মনে রাখবেন, ওরা শুধুই সন্ত্রাসী, ওরা দেশ বিরোধী, ওরা সন্ত্রাসী, ওরা মব সন্ত্রাসী, ওরা এই দেশটাকে ধ্বংস করেছে। ওদের মধ্যে দুর্বলতা রয়েছে, কিন্তু আপনি কি করেছেন? আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, আপনি দেশের মুক্তির জন্য, আপনি আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তোলার জন্য, আপনি কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তির জন্য, আপনি জুলাই আগস্টকে কেন্দ্র করে যারা সন্ত্রাসী স্নাইপারের মাধ্যমে 600-র অধিক নিরীহ শিক্ষার্থী সাধারণ মানুষ যাদেরকে হত্যা করেছে, এবং জুলাই আগস্টে যারা 3500-এর অধিক পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের এই বিচারের বিষয় নিশ্চিত করার জন্য, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশে বিটিভি সহ মেট্রো রেলকে ধ্বংস করেছে, যারা ওপেন ভাবে মিডিয়ার সামনে এসে বলতেছে আমি অমুক থানায় জ্বালাই দিয়েছি, আমি অমুক থানার পুলিশকে মেরেছি, আমি অমুক অমুক কাজ করেছি, আমি এই শিল্প প্রতিষ্ঠান, আমি এই গার্মেন্টস, ওই গাজী গ্রুপে আগুন দিয়ে 200-র অধিক শ্রমিককে হত্যা করেছি, এটা ওরা ওপেন বলতেছে। ওদের মধ্যে ভীতত্ব রয়েছে, ওদের মধ্যে ভয় রয়েছে। মাথায় রাখবেন ভাইয়েরা আমার, আপনারা অন্তত পক্ষে একটা জিনিস বিশ্বাস করেন, কুলাঙ্গার তালেক পালাই যাবে। 23 তারিখে কেন তারিখ বিদেশে সফর করেছে মাথায় রেখেছেন? আওয়ামী লীগের ওই দিন তো কোথায় কোন চকলেট ফুটাবে, কোথায় কি করবে না করবে, কোথায় আপনাদের কি নির্দেশনা ছিল, কিন্তু তারেক কিন্তু আগে ভাগে 23 তারিখে কিন্তু দেশ থেকে বিদেশে ভাগছে। শুধু একটা ভয় দিয়েছে আওয়ামী লীগ, শুধু একটা হুঙ্কার দিয়েছে 23 তারিখে, এরই মধ্যে সেনাবাহিনী মাঠে নামাই দিয়েছে। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে, আগামীতে কিন্তু মহা প্রলয়ের জন্য, সেই প্রলয়ের মাধ্যমে, প্রলয়টা এমন ভাবে হইতে হবে যে ওই প্রলয়ের মাধ্যমে 90% উপরে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকারের বাচ্চা, এই সমস্ত রাজাকারদের যারা প্রশ্রয় দিয়েছে সেই সমস্ত বাচ্চা এবং জুলাই জঙ্গি, এরা ওই দিনই নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে ভাইরা আমার, গ্রেপ্তার হওয়া যাবে না। রাজনৈতিক ভাবে যে প্ল্যানগুলো, যত কার্যক্রম আপনারা করেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে। খালি হাতে কখনো রাজপথে নামা যাবে না। আপনাকে কেউ বাধা দিতে আসলে তার আঙ্গুল ওইখানেই থেকে যাবে। যে সুস্থভাবে ও বাধা দিতে আসবে, ও যেন সুস্থভাবে কখনো বাসায় ফিরে যেতে না পারে। হয় ঢাকা মেডিকেল হয়ে কবরস্থান, নয়তো লাইফ টাইম পঙ্গু হাসপাতাল, হুইলচেয়ার, সেই ব্যবস্থা আপনাদের নিশ্চিত করতে হবে। আর এলাকার মধ্যে মিছিল পরবর্তী সময় যে সকল সন্ত্রাসী জঙ্গিগুলা আমাদের ভাইদের বাড়িতে গিয়ে তাদের হন্য হয়ে খোঁজে এবং হুমকি ধামকি দেয়, ওদের চ্যাপ্টারও ক্লোজ করে দিতে হবে। 1-2টাকে করে গেরিলা কাদায় ফেলাইয়া দেন, দেখবেন বাকিগুলা এমনি ঠান্ডা। ওই যে নেত্রীর একটা কথা মনে আছে না, তেরে মেরে ডান্ডা হয়ে যাবে ঠান্ডা। ঠিক তদ্রুপ ভাবে এভাবেই চলতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অব্যাহত রাখতে হবে। মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত 1 দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের জাতীয় দিবস পালন বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন একটা ঘটনা। এই ঘটনার একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে, সেটা বিশ্লেষণ করার জন্য এই বক্তব্য রাখছি। বন্ধুরা, আশা করি সাথে থাকবেন। খোলা চোখে আমি অবশ্য এটাকে দোষের কিছু মনে করি না, কিন্তু আমি যে দৃষ্টিকোণ থেকে এটাকে দোষের মনে করি না, আপনি তো আমার সেই দৃষ্টিভঙ্গিটাকেই সমর্থন করবেন না।
করবেন কি? তাহলে দেখুন, আমার সেই দৃষ্টিভঙ্গিটা কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যিকারের সম্প্রীতি কখন হয় জানেন? যদি আপনার মসজিদে হিন্দু এসে পূজা দিতে পারে, আপনি হিন্দুর মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে এটাকে একটা সম্প্রীতি বলে। আমরা কি সেই কথা কল্পনা করতে পারি? ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম কেউ কিন্তু এটার ধারে কাছে নাই। হ্যাঁ, মন্দিরে মুসলমান ঢুকলে, জানি না এখন সেটা হয় না, আগে হতো, কোনো হিন্দুর বাড়িতে মুসলমান ঢুকলে তো সেটাকে 7 বার ধোয়া হতো। আর মসজিদে ঢুকে পূজা দেয়া, সেটা তো আপনি সাথে সাথে হিন্দুগুলার গলা কেটে ফেলবেন। তাহলে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমি এটাকে সম্প্রীতি মনে করি, উদারতা মনে করি, এবং যেদিন আমরা এই ধরনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো যে মসজিদে ঢুকে হিন্দুরা পূজা করতে পারছে, হিন্দুদের মন্দিরে ঢুকে মুসলমান নামাজ পড়তে পারছে, সেদিন সত্যিকারের সম্প্রীতির দেশ গড়ে উঠবে। অবশ্য বাস্তবতার ভিত্তিতে আমি এটা যে আশা করছি তা না, কিন্তু আমি স্পিরিটটাকে সমর্থন করছি। অন্যদিকে আবার দেখেন, খ্রিস্টানরা কিন্তু এতটুকু সম্প্রীতি কায়েম করেছে। আপনি যদি খ্রিস্টানের যে গির্জা আছে, গির্জায় গিয়ে আপনি যদি নামাজ পড়তে চান কিংবা পূজা করতে চান, খ্রিস্টানরা কিন্তু সেটার অনুমোদন দিবে। ইহুদিদের ব্যাপারটা আমি জানি না, ঠিক ইহুদিদের অত বেশি পাই না, তো ওদের সাথে মানে এই পর্যায়ে আলোচনা করার এখনো সুযোগ হয় নাই। কিন্তু আমাদের সমাজে তো আসলে কোনো আদর্শ অবস্থা বিরাজ করে না। তাহলে তারেক রহমানের সরকার এই অনুমোদন কিভাবে দিলেন? অনুমোদনটা কোথা থেকে আসলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের এই চিন্তাটাই বা কোন পক্ষ থেকে আসলো? এটা কি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা তাদের কারো মাথা থেকে এসেছে, না বাংলাদেশ সরকারের কোনো হোমরা চোমরা তাদের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে? এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই একই দিন উপলক্ষে অনেকগুলা রিকশাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে ছেড়ে দিয়ে এবং সেটা নিজে চালিয়ে একটা ইতিহাস তৈরি করেছিল। তখনও আমি একটা বক্তব্য রেখেছিলাম, আমরা যদি এই দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের প্রশ্নটা করি, প্রথম প্রশ্ন হলো যে কেন এত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কি জায়গা নাই সেখানে জাতীয় দিবস পালন করার জন্য? আমি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে দূতাবাস আছে ওটাতে ঢুকিনি, কিন্তু অন্যান্য দেশে তো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছি। এদের দূতাবাসগুলো পুরো আপনার ইয়েটা এত বড় হয়, বাড়িটা, সেখানে 10-20 হাজার লোক অনায়াসে তাদের জন্য ব্যবস্থা করা যায় এবং সেভাবেই করে। বিশাল আয়োজন থাকে তাদের জাতীয় দিবসে। আমি ধরে নিচ্ছি তাদের ঢাকায় যে তাদের দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন আছে, সেখানেও সেই ব্যবস্থা আছে। কারণ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোনো অতিথি আসে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিল ক্লিন্টন এসেছিলেন, উনি বোধহয় রাত্রি যাপন করেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যদি বাংলাদেশে সফরে আসে, রাত্রি যাপন করলে আপনি নিশ্চিত থাকেন উনি কিন্তু ওই দূতাবাস প্রেমিসে অবস্থান করবেন। আপনি যত বড় 5 স্টার হোটেল দিয়ে দেন তাকে, আমাদের তো সেরকম নাইও, তারা কিন্তু সেখানে থাকবেন না। বলছেন তাইলে প্রতিটা দূতাবাস তারা কত শক্তিশালী করে নির্মাণ করে। ফলে জায়গার অভাব এখানে কোনো বিষয় না। আর কি বিষয় হতে পারে? আসলে কোনো বিষয়ই নেই। এইটা হলো যে তারেক রহমানের সরকার এবং ইউনূসের সরকার, তারা যে মানসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে ঢুকে গেছে, তারই একটা বহিঃপ্রকাশ। আর বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এটা কি জানেন? এটা হলো এই অবুঝ, অবোধ, নির্বোধ মানুষগুলো যে বছরের পর বছর পিনাকিদের গালি খেয়ে এইটা বিশ্বাস করেছে, সম্পূর্ণ একটা মিথ্যা বিশ্বাস, যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এই মানুষগুলার উপর একটা খোদাই গজব নাজিল হয়েছে। গজবটা কি? যে দেশ বিক্রি হয়ে যাওয়া অনুভূতিটা কি সেইটা বোঝানোর জন্য তাদেরকে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা। সত্যিকারে আপনি যদি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি কোনো রাষ্ট্রের কাছে বন্ধক রেখে দেন,
তাহলে আপনার পক্ষে এই ধরনের ঘটনা হজম করা সম্ভব। অবশ্য আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রির বিষয় হিসাবে দেখি না। আমার দৃষ্টিভঙ্গি তো আমি আগেই বলেছি যে আমার দৃষ্টিভঙ্গি হলো যেদিন মসজিদে হিন্দু গিয়ে পূজা করতে পারবে, যেই দিন মন্দিরে গিয়ে মুসলমান নামাজ পড়তে পারবে, সেই দিন সেটা একটা আদর্শিক অবস্থা আমি মনে করি। সুতরাং আমার বিশ্বাসের সাথে আসলে বাংলাদেশের মানুষের বিশ্বাস মোটা দাগে মিলবে না। তারপর এবং আমার উদারতার দিক থেকে আমি এটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব হস্তক্ষেপ মনে করি না, কিন্তু বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা গিলেছে, মগজ ধোলাইকৃত হয়েছে, চিন্তা রহিত হয়েছে, তাদের এখন তারা এই স্বাদটা না পেলেও তাদের চোখে অন্তত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারেক রহমান যে সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে গেলে কি ধরনের অনুভূতি তোমাদের হওয়া উচিত। এই অনুভূতি কিন্তু বাংলাদেশের মানুষের হয় না। এটা যদি ভারত করত, অবশ্য ভারত করলে, তারেক রহমানের সময় করলে কি হতো জানি না, আওয়ামী লীগের সময় ভারত করলে একটা জিনিসই তো ছিল যে বাংলাদেশে আগুন, পুরা বাংলাদেশকে মৌলবাদীরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থাটা আসলে এটার কি জবাব তারেক রহমানের কাছে আছে? কালকে যদি চীনের রাষ্ট্রদূত এই একই কাজ করতে চায়, তাকে তো অনুমতি দিতে হবে। আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন এমন কোনো বড় ঘটনা নয় যে সেটাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে সেটা আয়োজন করতে দিতে হবে। আয়োজন আপনি করতে দিতে পারেন যদি দূতাবাস থেকে আপনি যেই কাজটা হয়ে গেছে সেটার জন্য যদি আপনি $30 মিলিয়ন দাম ধরেন। টাকা তো দরকার তারেক রহমানের, তাই না? যদি $30 মিলিয়ন আদায় করেন তাহলে ঠিক আছে, আপনি আপনার এই জায়গাটা ভাড়া দিলেন। সেটা কি করেছে? আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বললাম সেটা হলো, বুঝে কিংবা না বুঝে হোক, তারেক রহমান খুব গভীর অনিরাপত্তায় ভুগছেন এবং তিনি এবং তার সরকার তারা কিন্তু মনে করছেন যে তাদের একমাত্র প্রোটেকশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক যেমন একসময় সাদ্দাম হোসেন মনে করত তার একমাত্র প্রোটেকশন হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রোটেকশনের কথা চিন্তা করে কিন্তু ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তারেক রহমান একই প্রোটেকশন অনুভব করে যদি আঞ্চলিক জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে থাকেন, আমি অন্তত অবাক হব না। তো পাশাপাশি একটা কথা বলে রাখি, মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। আবার আমি এটারও সমালোচনা করি, আওয়ামী লীগ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই পর্যায়ের সম্পর্কের অবনতি করেছিল সেটাও ছিল আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতা, চিন্তার অগভীরতা, প্রজ্ঞার অভাব। দেখুন, ইরান যুদ্ধের সাথে যখন ইরান যুদ্ধ বিষয়ক কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া কেউ কিন্তু কথা বলে না। অর্থাৎ ইরানের সাথে সে লেগেছে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশের সরকারের যে পতন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেখানে কি কখনো জো বাইডেনকে একটা কথা বলতে শুনেছেন? বা তাদের উচ্চ পর্যায়ে যা করার ওই পিটার হাস আর ডোনাল্ড লু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারীগুলোর সাথে তারা কূটনীতি করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। তবে সেখানে আওয়ামী লীগের যে নীতিগত সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিন্তু আবার আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। যাই হোক, আজকের আলোচনাটা তো ওই বিষয়ক না, কিন্তু এই কথাগুলো যদি আমরা একসাথে বলে না রাখি
তাহলে পুরো জিনিসটা কিন্তু বোঝা যাবে না। আমাদের কারো কারো মনে হয় যে তারেক রহমান অনেক বুদ্ধিমানের কাজ করছেন। আমি গতকাল তারেক রহমানের ওই এক জায়গায় ভাষণ শুনছিলাম, যে জায়গায় ভাষণে সালাউদ্দিন সাহেব বলেছিল যে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, দিল্লিতে কবর রচনা হবে। সেখানে আবার তারেক রহমানের ভাষণটা ভালো ছিল। কিন্তু তারেক রহমানের কাজ কর্মযজ্ঞ বা সিদ্ধান্তগুলো কোনোটাই কিন্তু তার ভাষণের রিফ্লেকশন নাই। এটা কি তারেক রহমান একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনার বক্তব্যের কোনো রিফ্লেকশন কেন আপনার সরকারে প্রতিফলিত হয় না? এইটা তারেক রহমানের বিবেচনা করে দেখা দরকার। তবে যে কুদৃষ্টান্ত স্থাপিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সংসদের দক্ষিণ প্লাজা ছেড়ে দিয়ে, এটার স্বল্প বা দীর্ঘমেয়াদে কি প্রভাব আছে সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু তারেক রহমানকে যে দীর্ঘদিন মৃত্যুর পরেও এই বদনাম বয়ে বেড়াতে হবে, তাতে আমাদের সন্দেহ রাখার কোনো অবকাশ নেই।